বহুল প্রতীক্ষার পরে ওয়ান পিস লাইভ অ্যাকশন সিরিজের সিজন 2 চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। আসলে তোমরা যারা ওয়ান পিস এনিমে দেখেছো তারা তো এটা সম্পর্কে খুব ভালো করেই জানো। এনিমের মতো তো লাইভ অ্যাকশন সিরিজে কোনোভাবেই দেখানো সম্ভব নয়। আমি তো পুরোপুরি ওয়ান পিস এনিমেটা দেখেছি, তবে লাইভ অ্যাকশনটা ওটা খুব একটা খারাপ করেনি। তোমাদের হাতে যদি সময় কম থাকে তবে লাইভ অ্যাকশনটা তোমরা দেখতে পারো। যদিও এনিমের মতো অতটা মজা পাবে না, তারপরেও খারাপ নয় এটা। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিজন 2 এর শুরুতেই আমাদের সামনে একটা মেরিন বেসকে দেখানো হয়। সেখানে কিছু সন্ত্রাসীরা হামলা করেছিল। তারা একের পর এক মেরিন অফিসারদের মেরেই চলছিল। ওরাও জানের ভয়ে পালাচ্ছিল। তার পরপরই আমরা একটা এজেন্সির দুজন মেম্বারকে দেখতে পাই। ওদের মধ্যে থাকা মেয়েটা একটা মেরিন অফিসারকে মারছিল। ঠিক তখনই ওদের লিডার নিকো রবিন সেখানে চলে আসে। রবিন এসে বেসের ভেতরে যায়। তখন ওকে মারার জন্য কয়েকজন মেরিন অফিসার তৈরি ছিল। রবিনের পাওয়ার ছিল অনেক ভয়ঙ্কর। সে যে কোনো মানুষের ভেতর থেকে হাত বের করতে পারত এবং তাদেরকে মারতেও পারত। এভাবে দেখতে দেখতে সেখানকার অনেক মেরিন অফিসারকেই মারতেছিল নিকো রবিন। তারপর সেখান থেকে ফাইট শেষ করে নিকো এবং তার সাথের ওই দুজনকে নিয়ে চলে আসে একটা ঘরের মধ্যে। সেখানে এসে ওরা মিস্টার সেভেনের ডেড বডি দেখতে পায়, যাকে গত সিজনে জোরো মেরে ফেলেছিল। মিস্টার সেভেনের কাটা শরীরটা দেখে তো অনেক রাগান্বিত হয়ে যায় নিকো। তার পরপরই সে একটা মেরিন অফিসারকে ধরে আনে। ওর থেকে জানতে পারে যে মিস্টার সেভেনকে মেরেছিল জোরো, আর এখন সে তার ক্যাপ্টেন লুফির সাথে গেছে গ্র্যান্ড লাইনে। এখানে প্রথমবারের মতো নিকো লুফির ওয়ান্টেড পোস্টারটা দেখতে পায়। ওকে মারার জন্য তো একদম রেডি ছিল নিকো। অন্যদিকে লুফির শিপের মধ্যে উসাপ ও সানজিকে দেখানো হয়। উসাপ লড়াই করার জন্য ধামাকা তৈরি করছিল, আর খাবার বানাচ্ছিল সানজি। কিন্তু দুজনের প্রয়োজনীয় মালামাল প্রায় শেষের দিকেই। এর জন্য ওদেরকে শপিং করতে হবে। সে কারণে ওরা দুজনেই চলে আসে নাওমির কাছে। তখন নাওমি ওদেরকে একটা ম্যাপ দেখিয়ে বলে ওরা খুব তাড়াতাড়ি গ্র্যান্ড লাইনে পৌঁছে যাবে। এখান দিয়ে ওদের একটা পাহাড়ের মতো জায়গা ক্রস করতে হবে, আর গ্র্যান্ড লাইনে যেতে যেতে হয়তোবা ওদেরকে অনেক মনস্টার এবং অনেক পাইরেট শিপেরও মোকাবেলা করা লাগতে পারে। এর জন্য ওদের যা যা প্রয়োজন সবকিছুই আগে থেকেই কিনে নিতে হবে। গ্র্যান্ড লাইন পাওয়ার আগে যে আইল্যান্ডটা পাওয়া যাবে সেখান থেকে ওরা ওদের শপিংটা সেরে নিবে। তারপরে এই ব্যাপারটা ওরা লুফি এবং জোরোকে বলে। তখন ওরা দুজনও জানায় যে ওদেরও কিছু জিনিসপত্র প্রয়োজন, কারণ জোরোর একটা সোর্ড তো ভেঙে গিয়েছিল। সাথে নাওমি আরও জানায় পাশের আইল্যান্ডটাতে গোল্ড রজারকে মারা হয়েছিল, আর সেখান থেকেই শুরু হয়েছিল ওয়ান পিসের কাহিনী। এই কথাটা শুনে তো একদম উতলা হয়ে যায় লুফি। ওকে দেখতেই হবে এই জায়গাটা যেখানে পূর্ববর্তী পাইরেট কিংকে মারা হয়েছিল, আর লুফি তো হতে চায় ভবিষ্যতের পাইরেট কিং। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে রজারকে মারার জন্য কোর্টের বাহিরে একটা বন্দোবস্ত করা হয়েছিল। সেখানে লাখো মানুষ উপস্থিত হয়েছিল শুধু ওর মৃত্যুটা দেখার জন্য। তখনই দেখা যায় গার্ফ চলে আসে জেলের ভেতরে রজারের সাথে দেখা করতে। আসলে ওরা একে অপরকে অনেক আগের থেকেই চিনত, আর গার্ফ সবসময় রজারকে পিছা করত, কিন্তু সবসময় রজার ওর হাত থেকে বেঁচেই ফিরত। এখানে এসেই সে বলতে থাকে যে ওকে কিভাবে মারা হবে। তখন রজার গার্ফকে একটা কাজ দেয়, ওর ছেলেকে দেখে শুনে ভালো করে মানুষ করার জন্য বলে। সে আরও বলে, আমি যে পাইরেট কিং এর সঙ্গে আমার ছেলের তো কোনো লেনাদেনা নেই, তো ওকে তুমি একটু ভালোভাবে মানুষ করো। গার্প অবশ্যই ব্যাপারটা খুব ভালোভাবেই জানতো। যদিও সে রজারের ওপর অনেক বেশি রাগান্বিত ছিল, তারপরে ওর প্রপোজালটা সে অ্যাকসেপ্ট করে নেয়। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। লুফি তার টিমের সঙ্গে এই আইল্যান্ডে এসে ল্যান্ড করেছিল। ওদের সবারই আলাদা আলাদা জিনিসপত্রের প্রয়োজন, এর জন্য সবাই আলাদা হওয়ার ডিসিশন নেয়। কিন্তু ওদের একটু দেখে শুনে চলতে হবে, কারণ লুফি আর উসাপের ওপর অলরেডি ওয়ান্টেড পোস্টার ছাপা হয়ে গেছে, আর এই টাউনে ওইটার কোনো অভাবই ছিল না। ওরা যখন এগুলো নিয়ে ডিসকাস করছিল তখন পাশ থেকে একটা লোক ওদেরকেই দেখছিল। সেই আইল্যান্ডেরই আরেক সাইডে স্মোকার নামের একজনকে দেখা যায়। সে অনেক ভয়ঙ্কর একটা পাইরেটকে ধরেছিল। তার পরপরই তাকে জেলে পাঠানোর জন্য অন্য লোকগুলোকে ওদের সাথে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় একটা দোকানে এসে নাওমি বিভিন্ন ম্যাপ দিয়ে বানানো একটা বই দেখছিল। তখন উসাপোকে বলে, তুমিও একদিন এই ম্যাপ দিয়ে তোমার নিজের বই বানাতে পারবে, তাই না? এই কথাটা শুনে তো অনেক খুশি হয়ে যায় নাওমি, আর বলে যে হ্যাঁ, আমার ইচ্ছা তো আছে। তারপর ওখান থেকে উসাপ চলে আসে একটা জায়গায় এবং ফোনে কথা বলতে থাকে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে, যাকে আইল্যান্ডে রেখে এসেছিল। বরাবরই তো উসাপ মিথ্যে কথা বলতো, তো এবারও এর ব্যতিক্রম হয় না। ওকেও মিথ্যা গল্প সব বানিয়ে বানিয়ে বলতে শুরু করে উসাপ। আরেকদিকে দেখা যায় জোরো চলে এসেছিল তার তরোয়াল খুঁজতে একটা জায়গায়। তখন হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে ওর ধাক্কা লাগে। প্রথমে ওকে দেখে তার নিজের বান্ধবী মনে করেছিল জোরো, কিন্তু পরে জানতে পারে যে সে অন্য কেউ।
তখন জোরো চলে আসে একটা তলোয়ারের দোকানে। সেখানে এসেই কিছু টাকা পয়সা দিয়ে ওখান থেকে একটা তলোয়ার চায়। ওর এই অল্প টাকা দেখে হাসতে হাসতে দোকানদার বলে, এটুকু টাকাতে তো তুমি কিছুই পাবে না। তার পরপরই দোকানদার জোরোর একটা তরোয়াল দেখতে পায়। এটা দেখে সে নিতে চায়, আর এই তরোয়ালটার বদলে সে আরও 3টা তলোয়ার দিতে চায় জোরোকে, সাথে কিছু টাকাও দেবে বলে জানায়। ঠিক তখনই সেই দোকানের ভেতরে চলে আসে তাসি। আসলে যে মেয়েটার সঙ্গে একটু আগে জোরোর ধাক্কা লেগেছিল ওই মেয়েটার নামই তাসি। এসেই তলোয়ারটা দেখে বলে, এটা তো অনেক দামি একটা তলোয়ার, পৃথিবীতে আসেই কয়েক পিস, এটার দাম তো হবে কয়েক মিলিয়নের মতো। এই কথাটা শুনে খানিকটা রাগান্বিত হয়ে যায় দোকানদার, কারণ ওর এই ডিলটা হতে চলেছিল কিন্তু সেটা হাত থেকে ছুটে গেল। তখন জোরো তাসিকে নিয়ে নিজের জন্য একটা তলোয়ার খুঁজতে বের হয়, কারণ তলোয়ারের দিক থেকে তাসি ছিল একদমই এক্সপার্ট। কিছুক্ষণের মধ্যেই জোরোর চোখ গিয়ে পড়ে একটা ব্ল্যাক তলোয়ারের দিকে। তখন তাসি এটা দেখে ভয়ে কেঁপে ওঠে আর বলে, এটা একটা কার্স তলোয়ার, এটা যেই ব্যবহার করে সেই মারা যায়। কিছুক্ষণ পরে দোকানদার এসে সেই একই কথাই বলে জোরোকে, কিন্তু জোরো কারো কথাই শোনে না আর বলতে থাকে, আমি দেখতে চাই এই তলোয়ারেরই বেশি শক্তি নাকি আমার ইচ্ছা শক্তিতে বেশি শক্তি। তারপর এটার একটা পরীক্ষাও করে জোরো। তলোয়ারটা উপরে ছুঁড়ে মারে, তলোয়ারটার হাত না কেটে গিয়ে মাটিতে পড়ে। তখন জোরো এটা নেবে বলে জানিয়ে দেয়। তখন দোকানদারেরও আর কিছুই করার ছিল না, আর ওই তলোয়ারটা জোরোকে ফ্রিতেই দিয়ে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল যে জোরো হচ্ছে একজন বেস্ট লেভেলের সোর্সম্যান। এদিকে দেখা যায় নাওমি রাস্তা দিয়ে যাওয়ার সময় জো নামের একজনের সাথে টক্কর খাওয়ার নাটক করে, আর এর মাধ্যমে ওর ওয়ালেটটাও মেরে দেয়। তখন দুজনের মধ্যে খানিকটা বাকবিতণ্ডা হয়, তারপর আবার নিজ নিজ রাস্তার দিকে অগ্রসর হয় ওরা। অন্যদিকে দেখা যায় লুফি সানজি মিলে খাবারের কিছু জিনিসপত্র কিনতে এসেছিল। সানজি যখন খাবারের জিনিসপত্র দেখে শুনে কিনছিল, ঠিক তখনই সেখান থেকে কেটে পড়ে লুফি। গোল্ড রজারকে যেখানে মারা হয়েছিল সেই জায়গার উদ্দেশ্যে যেতে থাকে, কারণ এই আইল্যান্ডে আসার ওর মূল উদ্দেশ্যই ছিল ওই জায়গাটা দেখার। এক পর্যায়ে লুফির দেখা হয়ে যায় জোর সাথে। তখন লুফির থেকে সবকিছু জানার পরে জোকে নিয়ে যেতে চায় সেই কোর্টের কাছে, কিন্তু আসলে তো সেও লুফির ওই ওয়ান্টেড পোস্টারটা দেখেছিল, আর ওই টাকার লোভে লুফিকে সে সাহায্য করার নাটক করছিল। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে ওই কোর্টের কাছাকাছি। লুফি তো সেই জায়গাটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সেও গোল্ড রজারের মতোই পাইরেট কিং হতে চায় ভবিষ্যতে। ওরা যখন ঘোরাঘুরি করে এই জিনিসগুলো দেখছিল, ঠিক তখনই লুফির মাথার টুপিটা উড়ে উড়ে সার্কাসের দিকেই যায়। এটা আসলে বাগির কাজ, সেখানে লুফিকে ধরতে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই বাগি চলে আসে লুফির কাছে আর ওকে বলে, আমি তো অন্য কাউকে একজনকেও নিয়ে এসেছি। দেখা যায় সেখানে আলভিদাকে নিয়ে এসেছিল বাগি। দুজনকে একসাথে দেখে খানিকটা চমকে ওঠে লুফি। আসলে আলভিদা এখানে অনেক রাগান্বিত ছিল, কারণ লুফি ওর বিশাল শিপটা জ্বালিয়ে দিয়েছিল। এটার বদলা নেওয়ার জন্য এসেছিল আলভিদা। ঠিক তখনই লুফি তার গাম ঘুষিটা অনেক জোরে মারে আলভিদার দিকে, কিন্তু ওর হাতটা কেন জেনে আলভিদার কাছ দিয়ে গিয়েই স্লিপ করে। তখন আলভিদা জানায়, যত জোরেই মারো না কেন আমার গায়ে লাগবে না, কারণ আমি স্লিপ ফ্রুট খেয়েছি, যে কারণে আমার উপরে যে হামলাই হোক না কেন আমি সেটা স্লিপ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। তখন লুফির কাছে এটা প্রায় মজাই লাগছিল। আলভিদা এবার হামলা করে দেয় লুফির ওপর। কিছুক্ষণ ওদের ফাইটটা চলার পরে বাগি এসে লুফির হাতে একটা হাতকড়া পরিয়ে দেয়, যেটার কারণে লুফি তার পাওয়ারটা ইউজ করতে পারছিল না। এটা ছিল সি প্রিজম স্টোন দিয়ে বানানো। এখন ওরা দুজন মিলে লুফির ওপরে বদলা নিবে। অন্যদিকে দেখা যায় স্মোকার এতক্ষণে জেনে গিয়েছিল যে এই টাউনটাতে অনেকগুলো ভয়ঙ্কর পাইরেট ঢুকে পড়েছে, তাদেরকে ধরতে হবে সবাইকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে তাসি। আসলে সে ছিল স্মোকারেরই সাবঅর্ডিনেট। তারপর ওরা দুজন মিলে বেরিয়ে পড়ে পাইরেটগুলোকে ধরার জন্য। এদিকে দেখা যায় ওদের প্ল্যান মোতাবেক রাত্রেবেলাতে ওই জায়গাটাতে সবাই চলে আসে, কিন্তু লুফিকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছিল না। তখন ওদের আর বুঝতে বাকি থাকে না যে কোনো একটা ঝামেলা হয়তো বা পড়ে গেছে লুফি। এর জন্য ওরা সবাই মিলে কোর্টের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে দেখা যায় ওই সার্কাসটার ভেতরেই বাগি এবং আলভিদা মিলে একটা কোর্ট বানিয়ে ফেলেছিল। সেখানে জাজ হয়েছিল আলভিদা, সে লুফিকে মৃত্যুদণ্ড দেয়। ওরা খুব তাড়াতাড়ি এই ডিসিশনটা ফাইনাল করতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে চলে আসে লুফির গ্যাংয়ের লোকজন। এসেই শুরু করে দেয় তুমুল ফাইট। মারামারি চলার এক পর্যায়ে উসাপরের স্পেশাল একটা ধামাকা ফেলে আলভিদার ওপর, তারপর ওকে ধরাশায়ী করে ফেলে। এখানে ফাইট চলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সেখানে স্মোকার এবং তার টিমও এসে পৌঁছে। তাসি তখন দূরবীন দিয়ে দেখতে পায় জোরো ফাইট করছে। তখন ওরা আর বুঝতে বাকি থাকে না যে জোরো আসলে একজন পাইরেট। এটাতে সে অনেকটাই রাগান্বিত হয়ে যায় যে জোরো তার আইডেন্টিটি লুকিয়েছে তাসির কাছে। অন্যদিকে দেখা যায় লুফিকে নিয়ে বাগি চলে আসে সেই জায়গাতে যেখানে রজারকে মারা হয়েছিল। সেখানে এসে রজারের মতো ওকেও আটকে ফেলে তখন ওকে জিজ্ঞেস করে, মরার আগে কি তোমার কোনো শেষ ইচ্ছা আছে লুফি? তখন লুফি অনেক জোরে চিল্লিয়ে বলতে থাকে,
আমার নাম মাঙ্কি ডি লুফি, আর আমিই হব ভবিষ্যৎ পাইরেট কিং। আশেপাশে থাকা সবাই ওর কথাটা শুনছিল আর অবাক চোখে দেখছিল ওকে। এরপর বাগি তার তলোয়ারটা দিয়ে লুফিকে মারতে যায়। তখন লুফি নিজের বন্ধুদের থেকে মাপ চায়, কারণ সে মরতে যাচ্ছে। তারপর আচমকাই কেন জানি জোরে জোরে হাসতে শুরু করে দেয় লুফি। এই ব্যাপারটা দেখে কেন জানি স্মোকারের আবার গোল্ড রজারের কথা মনে পড়ে যায়। আসলে ওদের দুজনের কথাবার্তা ভাবসাব সবই ছিল প্রায় একই রকম। বাগি লুফিকে মারতে যাবে, ঠিক তখনই অনেক বড় মাপের একটা কারেন্টের ঝাটকা লাগে ওর। এতে পুরা টাওয়ারটাও ধ্বংস হয়ে যায়, নিচে পড়ে যায় লুফি। তারপর সে গিয়ে আবার নিজের টিমের সঙ্গে একত্রিত হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে স্মোকার তার দলবল নিয়ে চলে আসে ওদেরকে ধরার জন্য, আর তাসির সামনাসামনি হয়ে যায় জোরোর সাথে। ওর ওপরে অনেক বেশি রাগান্বিত ছিল তাসি, কারণ জোরো ছিল একজন পাইরেট। এটা তাসি যদি আগে থেকে জানতো তাহলে ওকে এই তলোয়ারটা কখনোই কিনে দিত না। প্রথমে তো এই ব্যাপারটা একদমই সিরিয়াসলি নিচ্ছিল না জোরো, কিন্তু খেয়াল করে দেখতে পায় তাসি একদম ফুল সিরিয়াস। তারপর জোরো এক ঝাটকাতে তাসিকে হারিয়ে ফেলা সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটাতে আরও মন খারাপ হয়ে যায় তাসির। অন্যদিকে স্মোকারের কাছে লুফি এবং সানজি চলে আসে। প্রথমে স্মোকার তো সানজিকে পিঠ না দেয় এবং ধরাশায়ী করে ফেলে। তখন এই ব্যাপারটা দেখে লুফি অনেকগুলো পাম্পস একসাথে মারতে থাকে স্মোকারকে, কিন্তু স্মোকারও একটা ডেভিল ফ্রুট খেয়েছিল আর নিজেকে সে ধোঁয়ায় রূপান্তর করতে পারত। এজন্য লুফির একটা পাম্পসও ওর গায়ে লাগে না। তখন স্মোকার ওকে মারতে শুরু করে। অনেকক্ষণ মারধর করার পরে মাটির সঙ্গে ধরে ফেলে ওকে স্মোকার, আর বলতে থাকে, তুই তো ওয়ান্টেড হওয়ার কাবিলও নয়, তোকে কে এত বাউন্টি দিয়েছে রে, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলে ওকে একদম জানে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে ড্রাগন নামের একজন চলে আসে আর স্মোকারের হাতটা ধরে ফেলে, কারণ তার মনে হয়েছিল যে লুফির এখনো মরার সময় আসেনি। তখন স্মোকারকে নিয়েই সে গায়েব হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে সানজি চলে আসে। তারপর লুফি আর সানজি মিলে চলে আসে ওদের শিপে। ওরা জানতো না যে কেন ওই লোকটা ওদেরকে বাঁচালো আর কেই বা এই ড্রাগন। দেখা যায় দূর থেকে লুফির সেই শিপটাকে দেখছিল ড্রাগন। ওর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল লুফি যে পাইরেট হয়েছে এতে সে অনেকটাই খুশি, আর লুফি হয়তো বা তার আপন কেউই হবে। কোনো একটা কানেকশন তো আছেই ওদের। আসলে ওদের দুজনের মধ্যে কি কানেকশন আছে সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু এখনই তোমাদেরকে সেটা বলা যাবে না, তাহলে ওয়ান পিসের মূল মজাটাই চলে যাবে। এদিকে দেখা যায় জোরোর কাছে হেরেছিল, এর জন্য খানিকটা আপসেট হয়েছিল তাসি। ঠিক তখনই সেখানে চলে আসে নিকো রবিন। ওরা একে অপরকে অনেক আগে থেকেই চিনত, তবে জোরোর কাছে হারার পরে কোনো রকমের কোনো কথাই বলতে চাইছিল না তাসি। তখন নিকোকে একটা কার্ড ধরিয়ে দেয়। আসলে নিকো চাইছিল যে তাসিও তাদের গ্রুপেই যোগ দিক। কিছুক্ষণের মধ্যে অবশ্য সেখানে স্মোকারও চলে আসে, কিন্তু ততক্ষণে গায়েব হয়ে গিয়েছিল নিকো রবিন। লুফি যে ওর হাত থেকে ভেগে গিয়েছে এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত ছিল স্মোকার নিজেও। ওর বারবার মনে হচ্ছিল গোল্ড রজারের কথা। লুফি আর গোল্ড রজারকে স্মোকারের কাছে অনেকটাই একরকমই মনে হয়েছিল, মানে ওদের ভাবভঙ্গি বা চলাফেরার ধরন সবকিছুই একদম একরকম। আসলে রজারের মৃত্যুর পরে যে গোটা দুনিয়ায় পাইরেট অনেক বেশি বেড়ে যাবে এটা খুব ভালো করেই জানতো নেভিরা, কারণ রজার মারা যাওয়ার আগে ওয়ান পিসের কথা সবাইকে বলে গিয়েছিল, আর সেটা হাসিল করার জন্য লুফির মতো ছোট ছোট বাচ্চারাও পাইরেট হয়ে যায়। এজন্য এদেরকে থামাতে চায় স্মোকার। স্মোকার ডিসাইড করে যে সেও গ্র্যান্ড লাইনের দিকেই যাবে, ওর সাথে তাসিও যেতে চায়। পরদিন সকালবেলাতেই দেখা যায় লুফিরা চলে আসে রিভার্স মাউন্টেনের কাছাকাছি। ওর পুরো টিম এখন একদম ফুললি প্রিপেয়ার্ড। ওরা সেদিকেই আগাতে থাকে, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় এপিসোড 1। এপিসোড 2 এর শুরুতেই ওরা যে কিভাবে রিভার্স মাউন্টেনে যাবে সেটার প্ল্যান বানাতে থাকে। আসলে এই রিভার্স মাউন্টেনের ভিতরে তুফানের মতো একটা জিনিস আছে, সেটার মধ্যে দিয়েই ওদের শিপটা নিয়ে ওদেরকে বেঁচে সামনের দিকে আগাতে হবে। তারপর ওরা চলে আসে সেই জায়গাতে। এসে দেখে তো ওরা খানিকটা ভয় পেয়ে যায়, কারণ ওরা এটা বুঝতে পারছিল যে এটা খুব একটা সহজ বিষয় হবে না। আগে থেকে এখানে অনেকগুলো শিপ ডুবন্ত অবস্থায় ছিল। তারপরে ওরা সামনের দিকে আগাতে থাকে ওই তুফানের মধ্যে দিয়েই। জাহাজটা সেই তুফানের মধ্যে দিয়েই যাচ্ছিল খুব ভালোভাবেই। কিছুক্ষণের মধ্যেই জাহাজের নিয়ন্ত্রণকারী জিনিসটা জ্যাম হয়ে যায়, এটা জানায় উসাপ। তখন জোরো আর সানজি সেখানে চলে আসে ওকে হেল্প করার জন্য। সেখানে অনেক বেশি ফোর্স লাগানোর জন্য সেই জিনিসটা একদম পুরোপুরি ভেঙে যায়। জাহাজের কন্ট্রোলার ওদের হাতে থাকে না। তখন দেখা যায় লুফি একদম শিপের সামনে বসেছিল আর বিভিন্ন পাহাড়ে নিজের হাত দিয়ে ধরে শিপের ডিরেকশনটা চেঞ্জ করছিল। তখন ওদের শিপটা অনেকগুলো পাথর থেকে বেশি আগের দিকে আগাতে থাকে। তারপর ওরা শিপের কাপড়টা খুলে দেয় এবং হাওয়ার ডিরেকশন ধরে সামনের দিকে আগায়। এতক্ষণে ওরা ফাউন্টেনের প্রায় মাঝামাঝি অবস্থানে চলে এসেছিল। এখন শুধু ওদের গ্র্যান্ড লাইনে দাখিল হওয়ার পালা। এই ব্যাপারটাতে ওরা সবাই ছিল অনেকটাই খুশি, আর এবারকার রাস্তাটাও ছিল অনেকটাই ঢালু। তারপর ওরা সামনের দিকে আগাতে থাকে। অনেক গতিতে ওদের শিপটা আগের দিকে আগাচ্ছিল। কিছুক্ষণ পর ওরা খেয়াল করে দেখতে পায় ফাউন্টেনের নিচে বিশাল বড় একটা ওয়েল দাঁড়িয়ে আছে।
ওয়েলটা এত বড় একটা হা করেছিল যে পুরোপুরি ওদের শিপটা একদম গিলে ফেলতে পারবে। তখন লুফি শিপ থেকে লাফ দিয়ে ওই ওয়েলটার সঙ্গে ফাইট করার জন্য যায়, আর সাথে সাথেই সেই পুরো শিপটাকে খেয়ে ফেলে ওই ওয়েলটা। কিছুক্ষণ পরে লুফি ওই ফাউন্টেনের পাশে পাহাড়ের উপরে জায়গা পায়। দেখতে পায় ওই বিশালদেহী ওয়েলটা শুধু পাহাড়ের দিকে কেন জানি ধাক্কা দিচ্ছিল। ওর গোটা মাথা একদম আঁচড়ের চিহ্ন হয়ে গিয়েছিল। তখন লুফি অনেক চিল্লাচিল্লি করে বলে ওর বন্ধুদেরকে ফেরত দেওয়ার কথা, কিন্তু কার কথা কে শোনে। সেই ওয়েলটা নিজের কাজটাই করে যাচ্ছিল খুব মনোযোগ দিয়ে। লুফি অবশ্য নিজের হাতটা স্ট্রেট করে ওকে মারার চেষ্টাও করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ অনেক দূরে ছিল সেই ওয়েলটা। লুফি তো পানির মধ্যেও যেতে পারে না, কারণ ও ডেভিল ফুড খেয়েছিল। এই জন্য ওর করার আর কিছুই থাকে না, শুধু সে চিল্লাচিল্লি করেই যাচ্ছিল। ঠিক তখনই সেই পাহাড়ে থাকা লাইট হাউসের কেয়ারটেকার বাহিরে চলে আসে। ওনার নাম ক্রোকাস। সে সেই ইঞ্জেকশন টাইপের কিছু একটা ছুঁড়ে মারে সেই ওয়েলটার দিকে। এটা পুশ হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে ওয়েলটা। তখন ক্রোকাস বলে ওর নাম লাবুন, আর অনেক বছর ধরে সেই পাহাড়টা ভাঙার চেষ্টা করছে। তখন লুফি ওকে বলতে থাকে, আমার সকল বন্ধুদেরকে খেয়ে ফেলেছে লাবুন, প্লিজ আমাকে সাহায্য করুন ওদেরকে বাঁচাতে। তবে ক্রোকাস জানায়, তোমার বন্ধুরা হয়তো বা মারা গেছে, কারণ লাবুন তো ওদেরকে খেয়ে ফেলেছে, তো ওরা কিভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু তারপরেও লুফি এটা মানতে নারাজ। ঠিক তখনই লাবুনের পেটের মধ্যে পুরো শিপটাকে একদম অক্ষত অবস্থায় দেখা যায়। সাথে লুফির টিমের সবাই একদম ভালোভাবে জীবিতই ছিল। ওদের জাহাজটা তেমন কোনো ক্ষতি না হলেও হালকা পাতলা একটু সমস্যা হয়েছিল। এটা তো এখন ওদের ঠিক করতে হবে। লাবুন এদের জাহাজটা ছাড়া আরও অনেকগুলো জাহাজ খেয়ে ফেলেছিল। এর জন্য ওদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো খুঁজতে ওদের খুব বেশি একটা বেগ পেতে হবে না। সবাইকে এক একটা কাজ ভাগ করে দেয় নাওমি, আর এখান থেকে যে কিভাবে বের হবে সেটার চিন্তাভাবনা করতে থাকে সে। এদিকে দেখা যায় গ্র্যান্ড লাইনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল স্মোকার। ঠিক তখনই সেখানে চলে আসে গার্ফ। আসলে স্মোকারকে সাহায্য করার জন্যই সে এখানে এসেছিল। তখন ওরা দুজনে কথাবার্তা বলার জন্য চলে যায়। একটা ঘরের মধ্যে দুজনে কথাবার্তা বলতে শুরু করে। স্মোকার খুব ভালো করেই জানতো যে লুফি ওয়ান পিস খোঁজার উদ্দেশ্যে গেছে, আর সে যে গার্ফের নাতি এটাও সে জানতো। আর লুফির হাসিটাও ছিল একদম গোল্ড রজারের মতোই। এজন্য ওকে খোঁজার জন্য যেতে চায় গ্র্যান্ড লাইনের স্মোকার। তখন গার্ফ বলে, লুফিকে বাঁচানোর জন্য আমি এখানে আসিনি, আর যদি সে রিভার্স মাউন্টেনে যেয়েই থাকে তাহলে অবশ্যই সে মারা পড়বে, কারণ ওরা তত স্ট্রং কোনো পাইরেট নয়। সে আরও জানায়, লুফির থেকে বড় থ্রেটের সম্পর্কে আমি তোমাকে বলছি। আলাবাস্তার রাজকুমারী হারিয়ে গেছে, তোকে খুঁজতে যেতে হবে। আর একটা অ্যাসাসিনের একটা গ্রুপ বর্কো ওয়ার্কস এখন অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, তো ওদেরকেও থামাতে হবে। তখন আচমকাই স্মোকার বলে ওঠে, ড্রাগন এসে আমাকে থামিয়েছিল লুফিকে মারার হাত থেকে। এটা শুনে কেন জানি থমকে যায় গার্ফ। অন্যদিকে দেখা যায় লুফি এবং ক্রোকাস কথাবার্তা বলছিল। তখন লুফি ওকে জানায়, আমার বন্ধুদেরকে খেয়ে ফেলেছে লাবুন। আমরা সবাই মিলে যাচ্ছিলাম গ্র্যান্ড লাইনে, ওদেরকে ছাড়া তো আমি এখান থেকে কোনোভাবেই যাব না। তখন ক্রোকাস বলতে থাকে, লাবুন আসলে তোমার মতোই অনেকটা। সে কেন এই কথাটা বলেছিল এটা একটু সামনের দিকে গিয়েই জানা যাবে। এদিকে একটা শিপের মধ্যে এসে সানজি এবং উসাপ কিছু ম্যাটেরিয়াল খুঁজতে থাকে। ঠিক তখনই ওদের চোখে পড়ে একটা ডেড বডি। সেটার কাছে যাওয়ার পরপরই ওদের আর বুঝতে বাকি থাকে না যে এটা কোনো মৃত মানুষ নয়। ওনার নাম মিস্টার নাইন। সেও বরক ওয়ার্কসের একটা কিলার। ওদের দুজনের ওপরে হামলা করে বসে মিস্টার নাইন। তবে সানজির সাথে একদমই সে পেরে ওঠে না, আর চোখের পলকেই সানজিওকে ধর্ষায় করে ফেলে। ওরা দুজন বুঝে ফেলে যে নাইনের সাথে হয়তোবা আরও কেউ এসেছে এই জায়গাতে। ততক্ষণে জোরো লাবুনকে ভেতর থেকে আঘাত করার রাস্তা বানিয়ে নিয়ে বের হতে চাইছিল। তবে এটা অবশ্য নাওমির কাছে একদমই পয়েন্টলেস মনে হয়। এভাবে কোনোভাবেই ওরা বাইরে বেরোতে পারবে না। ঠিক ওই সময় নাওমির ওপরে অ্যাটাক করে বসে ওয়েডনেসডে নামের বর্কো ওয়ার্কসের আরেকটা কিলার। ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। কিছুক্ষণের মধ্যেই ওয়েডনেসডে অবশ্য নাওমিকে হারিয়ে ফেলে। ঠিক তখনই সেখানে দেখা যায় সানজি এবং উসাপ মিলে মিস্টার নাইনকে ধরে নিয়ে এসেছিল। তারপর ওয়েডনেসডেকেও ধরে ফেলে। এদিকে দেখা যায় ক্রোকাস একটা ওষুধ তৈরি করছিল। তখন সে লুফিকে বলতে থাকে, লাবুন কখন উঠবে সেটার অপেক্ষা করতে হবে তোমার বন্ধুদের, কারণ যতক্ষণ লাবুন ঘুমন্ত অবস্থায় থাকবে ওর ধারে কাছেও যেতে পারবো না আমরা। আর একদিনের মধ্যে এখন 20 বারের মতো লাবুনকে বেহুশ করতে হয় আমার। তখন লুফি জিজ্ঞেস করে, আচ্ছা এই পাহাড়ে বারবার লাবুন কেন অ্যাটাক করে? তখন ক্রোকাস জানা এর পেছনে বড় মাপের একটা কাহিনী আছে। ওকে আমি বাঁচাতে চেয়েছিলাম, এর জন্য আমি ওর সেবা করে যাচ্ছি। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় অনেক দিন আগের কথা। এই রাস্তা দিয়ে রামবার পাইরেটস নামের একটা গ্রুপ এসেছিল তাদের শিপ নিয়ে। ওদের মধ্যে অনেক ভালো কিছু গায়কও ছিল। তারা সবসময় বিভিন্ন রকমের গান বাজনা করে লাবুনকে খুশি রাখত। তখন ওদের শিপের কাছে চলে আসে ক্রোকাস এবং ওদের সাথে দেখা করে। ওদের গানের খুব প্রশংসাও করতে থাকে সে। তখন ওই শিপের ক্যাপ্টেন লাবুনের সাথেও পরিচয় করিয়ে দেয় ক্রোকাসের সাথে। এটাও জানায় যে এটা আমাদের পালিত ওয়েল।
একটা জায়গাতে লাবণ তার পুরো গ্রুপের থেকে আলাদা হয়ে গিয়েছিল। তারপর থেকে সে আমাদের শিপের আশেপাশেই ঘোরাঘুরি করত। অল্প কিছুদিনের মধ্যে ওর সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। তখন থেকে সে আমাদের সঙ্গেই থাকছে আর এই গ্র্যান্ড লাইনে চলে এসেছে। তখন ক্রোকাস বলে, এখান থেকে সামনের রাস্তা কেমন সেটা তো তুমি খুব ভালো করেই জানো। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর দানব থাকবে সেখানে, তারা লাবণকে খাওয়ার চেষ্টাও করতে পারে। তখন লিডার বলে, যদি এমন কিছু ঘটে তাহলে আমার শিপে থাকা প্রত্যেকটা মানুষই ওকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। এবার ক্রোকাস ওকে বলে, সবই তো ঠিক আছে, তোমরা এত কষ্ট করে এসেছো গ্র্যান্ড লাইনে ওয়ান পিসকে খোঁজার উদ্দেশ্যে, আর লাবণের মতো এত শান্ত প্রকৃতির একটা প্রাণীকে নিয়ে কিভাবে তোমরা যাবে ওই ওয়ান পিসকে খুঁজতে? ওকে বাঁচাতে গিয়ে যদি তোমাদের জীবনটাও চলে যায় তাহলে তো কোনো কিছুর কোনো মানেই থাকলো না। তখন সেই লিডারটা ক্রোকাসের সাথে একটা ডিল করে, লাবণকে ক্রোকাসের কাছে রেখে যেতে চায় যতদিন না ওরা গ্র্যান্ড লাইন থেকে আবার এই শিপটা নিয়ে এখানে ফিরে আসতেছে। তখন লাবণ অবশ্য প্রথমে খুশি হয়ে ওদেরকে বাই জানায়, যদিও সে খানিকটা দুঃখী ছিল যে ওদের থেকে সে আলাদা হয়ে যাচ্ছিল। এরপর অনেক দিন কেটে যায়, ওই গ্রুপটার কখনোই ফিরে আসেনি। এর জন্য আস্তে আস্তে লাবণের দুঃখটা বাড়তে শুরু করে। আর ঠিক এই কারণে ক্রোকাস ওকে প্রত্যেক দিনই ঘুমের ওষুধ দেয়। কিন্তু এখন তার আর আগের মতো ঘুমের ওষুধগুলো কাজ করে না। অনেক বছর ধরে এই ওষুধটাই দিয়ে যাচ্ছিল সে। লাবণ মনে মনে ভাবে যে ওই পাহাড়টার ওপারেই হয়তো ওর বন্ধুরা ঘুরছে, মজা করছে, সবকিছু করছে। যদি সেই পাহাড়টা ভাঙতে পারে, তাহলে যদি সে ওপারে যেতে পারে তাহলেই সে তার বন্ধুদের সাথে দেখা করতে পারবে। এই জন্য সেই ফাউন্টেনের কাছে থাকা ওই পাহাড়টাকে ভাঙতে চায় আর ওপারে যেতে চায় লাবণ। আর ঠিক এ কারণে ওকে বারবারই ঘুমিয়ে দিত ক্রোকাস। তখন লুফি ওকে বলে, আপনি কিন্তু আসলে খুবই ভালো মানুষ। একটা কথার উপর বেস্ট করে আপনি এত বছর ধরে ওর দেখাশোনা করে যাচ্ছেন। এদিকে দেখা যায় উসাব সেই শিপটাকে ঠিকঠাক করছিল, আর ভেতরে নাইন এবং ওয়েডনেসডেকে বেঁধে রাখা হয়েছিল। এরা জিজ্ঞাসাবাদ করে যে তোমরা আসলে কার আর কেনই বা তোমরা এখানে এসেছো। তখন উল্টো মিস্টার নাইন এবং ওয়েডনেসডে ওদেরকে ধমকাতে থাকে। ওদের অ্যাক্টিভিটি এবং ভাবভঙ্গি দেখে জোরোর আর বুঝতে বাকি থাকে না যে ওরা বড় কর্কাসের অ্যাসাসিন। তখন ওদের কাছে গিয়ে জোরো বলে, তোমাদের মধ্যকার মিস্টার সেভেনকে কিন্তু আমিই মেরে ফেলেছি, তো এখানে বেশি ভাব দেখিও না। অন্যদিকে দেখা যায় বড় ওয়ার্কসকে নিয়ে গার্ফ স্মোকারকে কিছু তথ্য দেয়। সে জানায় পৃথিবীর অনেক জায়গাতেই ছড়িয়ে পড়েছে এই গ্রুপটা, আর আমাদের অনেক ভালো ভালো মেরিন অফিসারকে মেরে ফেলছে ওরা। ওদের সকল এজেন্টগুলোর নামই হয় নাম্বার, সপ্তাহ বা মাসের ওপরে থাকে। এখন পর্যন্ত ওদের কোনো এজেন্টকেই জীবিত ধরা সম্ভব হয়নি। ওদের লিডারের নাম হচ্ছে মিস্টার জিরো। যে কোনো মূল্যে মিস্টার জিরোকে আমাদেরকে ধরতে হবে, আর এর জন্যই গার্ফ স্মোকারকে গ্র্যান্ড লাইনে যেতে বলে। ওর কাজ হবে হয়তোবা মিস্টার জিরো বা অন্য যে কোনো একটা অ্যাসাসিনকে জীবিত ধরে আনা। আসলে স্মোকারকে দ্বারাই শুধুমাত্র এটা সম্ভব, এটা খুব ভালো করেই জানতো গার্ফ। স্মোকার অবশ্য মেনে নেয় এই ব্যাপারটা এবং যেতে চায় গ্র্যান্ড লাইনে। এদিকে দেখা যায় জোরো সবাইকে বলতে থাকে, ওই কিলার গ্রুপটার সঙ্গে একত্রিত হওয়ার আমারও সুযোগ এসেছিল, কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম কারণ আমার একদমই ভালো লাগে না ওই গ্রুপটাকে। তখন সানজি বলে, আমার মনে হয় না যে এরা তেমন একটা ভয়ঙ্কর লোকজন, কারণ খুব সহজেই তো এদেরকে হারিয়ে দিয়েছিলাম আমরা। এসব কথাবার্তা শুনে হঠাৎ করেই কেমন যেন একটা হাসি দেয় ওয়েডনেসডে। আসলে সে বুঝে গিয়েছিল যে নাওমি হয়তোবা ঠিকঠাকভাবে নেভিগেশন করতে পারেনি, এর জন্য ওরা এখানে ফেসে গিয়েছে। সাথে নাওমি তো লক পোস্ট সম্পর্কেও জানে না, যেটার মাধ্যমে গ্র্যান্ড লাইনে ঘোরাঘুরি করা সম্ভব। আসলে লক পোস্টটা হচ্ছে এক ধরনের নেভিগেশন সিস্টেম, আর গ্র্যান্ড লাইনে ডিরেকশন জানার জন্য এই জিনিসটাই ব্যবহার করা হয়। এটার মূল কারণ হচ্ছে এখানকার গ্র্যাভিটি এবং ম্যাগনেটিক ফিল্ড পুরো দুনিয়ার থেকে একদম আলাদা। এই কথাটা শুনে খানিকটা দুঃখী হয়ে যায় নাওমি, কারণ সে লক পোস্ট সম্পর্কেও জানে না। এই ব্যাপার স্যাপার দেখে মিস্টার নাইন এবং ওয়েডনেসডে তো হাসতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ওদের শিপটা অনেক জোরে ঝাঁকুনি দিচ্ছিল। আসলে লাবণ উঠে গিয়েছিল আর সে আবার ওই পাহাড়টাকে ভাঙার চেষ্টা করছিল। পাহাড়ের ওপর থেকে ক্র্যাকাস সেই ইঞ্জেকশনটা লাবণের দিকে ছুঁড়ে মারে, কিন্তু এবার আর কিছুই হয় না লাবণের। তখন লুফি গিয়ে লাবণকে অ্যাটাক করে, কিন্তু ওর কিছুই করতে পারে না। এতক্ষণে শিপের মধ্যে থাকা সবারই খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছিল, কারণ লাবণ এতটা জোরেই নড়াচড়া করছিল যে ভেতরে একদম ভূমিকম্প হয়ে যাচ্ছিল, তাও সর্বোচ্চ মাত্রায়। ওরা প্রায় পড়েই যাচ্ছিল, তখন ওয়েডনেসডে ওদেরকে সাহায্য করে এবং বাঁচিয়ে নেয়। ওয়েডনেসডে কেন যে ওদেরকে সাহায্য করলো এটাও তারা বুঝতে পারে না। এদিকে বাহিরে লুফি লাবণের ফেভারিট সেই গানটা গাইতে শুরু করে। এই গানটা শুনে শান্ত হতে থাকে লাবণ। লুফি তখন পুরো গানটা ওকে শোনায়। এটা শুনে অনেকটাই ইমোশনাল হয়ে যায় লাবণ। তখন লুফি ওকে বলে, কোনো কোনো সময় মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়, কিন্তু নতুন কোনো মানুষজনের সঙ্গে আমাদের আবার দেখা হয়ে যায়। এগুলো স্বাভাবিক ব্যাপার, এগুলো মেনে নিতে হবে, আর তাদের সাথে আমাদের জীবনটা এগিয়ে নিতে হবে। এই কথা শুনে অনেকটাই খুশি হয়ে যায় লাবণ, আর হা করে লুফির শিপটাকে বাইরে বের করে দেয়। এই ব্যাপারটা দেখে তো ক্র্যাকাস খুব খুশি, কারণ লুফি তার বন্ধুদেরকে শেষমেশ বের করতে সক্ষম হয়েছে।
আর লুফিরা একে অপরকে দেখে তারা অনেক বেশি খুশি। এদিকে দেখা যায় কোবি এবং তার সাথে থাকা অন্যজন আর তাসি কথাবার্তা বলছিল। তখন তাসি জানায়, আমি একজন সোর্সম্যান, আমি চাই যে আমার তলোয়ার দিয়ে খারাপ মানুষদেরকে প্রতিহত করব। যদিও তলোয়ারের ব্যবহার বেশিরভাগ খারাপ মানুষই করে, কিন্তু আমি এটার ব্যবহারটা বদলে দিতে চাই। এটা দিয়ে ভালো কিছু করে মানুষকে আমি দেখাতে চাই। তখন কবিও বলে, আমিও মেরিনে এই একই কারণেই যোগ দিয়েছি যে খারাপ লোকদের থেকে ভালো মানুষদেরকে আমার বাঁচাতে হবে। এদিকে দেখা যায় লুফির পুরো গ্যাং ওই লাইট হাউসটাতে পার্টি করতে মেতে উঠেছিল। ক্র্যাকাসও খুব বেশি মজা পাচ্ছিল। তবে মিস্টার নাইন এবং ওয়েডনেসডের ওপর কেউই ভরসা করতে পারছিল না। তখন নাওমি ওদেরকে বলে, ওদের যে কি করতে হবে সেটা আমরা সামনের আইল্যান্ডে গিয়ে ডিসাইড করব। সাথে নাওমি লুফিকে আরও বলে, আমার মনে হয় না আমি এই শিপের দেখাশোনা ঠিকঠাকভাবে করতে পারছি। এমনকি লক পোস্টে যে কী জিনিস সেটাও আমি জানি না। তো আমার মনে হয় না ভবিষ্যতে আমি তোমার শিপের নেভিগেশনটা চালিয়ে যেতে পারবো। তখন ক্রোকাস হাসতে হাসতে বলে, লক পোস্ট হচ্ছে একটা নেভিগেশন সিস্টেম। গ্র্যান্ড লাইনে ঠিকঠাকভাবে চলার জন্য এটা প্রয়োজন। আমার কাছে একটা লক পোস্ট আছে, তো আমি তোমাকে সেটা দিয়ে দিব, তুমি একদম চিন্তা করো না। আর এই লক পোস্টের মাধ্যমে আশেপাশে থাকা আইল্যান্ডের সম্পর্কে খুব ভালোভাবেই জানতে পারবে তোমরা। ওর মুখে এমন কথা শুনে তো সবাই অনেক খুশি। ক্রোকাস তখন আরও বলে, নাওমি তুমি দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট নেভিগেটর, কারণ এই তুফানটা পার করে আসা খুব একটা সহজ ব্যাপার নয়। এখান থেকে হয়তো বা 5 বা 10% মানুষই আসতে পারে। অনেকে তো তুফানের মধ্যে পড়ে ওদের পুরো শিপকেই হারিয়ে ফেলার সাথে সবাই মারা যায়। এই কথাটা শুনে অবশ্য খানিকটা খুশি হয়ে যায় নাওমি। এদিকে লুফি চলে আসে লাবণের কাছে আর ওর গোটা মুখের মধ্যে ওদের নিজের পাইরেট লোগোটা পেইন্ট করে দেয়। তখন লুফি ওকে বলে, লাবণ, আজ থেকে তুমি কিন্তু আমাদের পাইরেটেরই একজন। এই ফ্ল্যাগটা হচ্ছে তারই নিশান। যদি তুমি পাহাড়ে হামলা করো তাহলে কিন্তু এটা মুছে যাবে, আর তুমি আমাদের একজন আর থাকবে না। তখন অবশ্য লাবণ বিষয়টা মেনেও নেয়। লুফি ওকে বলে, খুব তাড়াতাড়ি আমরা আবারও একসাথে মিলিত হবে এবং তোমার সঙ্গে দেখা করতে আসবো। এটা শুনে অনেকটাই খুশি হয়ে যায় লাবণ। অন্যদিকে দেখা যায় তাশিকে এখানেই থেকে যেতে বলে স্মোকার, কারণ সে গ্র্যান্ড লাইনে একাই যেতে চায়। তখন তাশি বলে, আমিও আপনার সঙ্গে যাব। তখন স্মোকার বলে, ওখানে বড় কোয়ার্কসের অনেক বেশি ক্রিমিনাল আছে, আমাদেরকে অনেক ঝামেলায় পড়তে হতে পারে। তো তোমার জীবনকে আমি কোনোভাবেই বিপদের মধ্যে ফেলতে চাইছি না। তো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখানেই থাকো। তবে তারপরেও তাসি ডিসাইড করে যে সে ওর সাথেই যাবে। তখন আর স্মোকারও না করে না। এদিকে লুফি তার গ্যাংয়ের সাথে মিলিত হয়ে সামনের দিকে আগায়। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জোরো খুব ভালো করেই জানতো যে সামনে অনেক ঝামেলা পোহাতে যাচ্ছে ওরা। তার পরপরই দেখা যায় ক্র্যাকাসকে। ওর কাছেও এমনটা মনে হয়েছে যে লুফি গোল্ড রজারের মতো একজন কাবিল পাইরেট। তার পরপরই গোল্ড রজারের সাথে ওর একটা ছবিও দেখা যায়। ওর এখন এটা মনে হচ্ছিল যে হয়তোবা কেউ যদি ওয়ান পিসটা হাসিল করতে পারে সেটা করতে পারবে লুফি। এদিকে পাশের একটা আইল্যান্ডের সম্পর্কে লুফিকে বলে নাওমি। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় এপিসোড 2। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।